শেয়ার বাজারে এই ঘটনাটা প্রায় প্রত্যেকের সাথেই প্রতিনিয়ত ঘটেই থাকে। সেটা হচ্ছে যে আমরা কোনো একটি কোম্পানির স্টককে 100 টাকায় কিনি এবং সেটা ওপরের দিকে যেতে যেতে 150 টাকা অবধি আসে, আর তখনও আমরা কিন্তু সেখান থেকে টার্গেট বুক করে বা প্রফিট বুক করে এক্সিট করে যাই না, কেননা আমাদের তখন মনে হয় যে শেয়ারটা যদি আরও আপসাইডে চলে যায়। তাই আমরা কি করি, পেশেন্স নিয়ে হোল্ড করি। আর কিন্তু আনফর্চুনেটলি সেই শেয়ারটা ওপরের দিকে না গিয়ে নিচের দিকে আসতে থাকে এবং আমাদের কেনা প্রাইসের নিচেও কিন্তু চলে আসে, আর আমরা তখন দেখতে পাই লস। তো যে কারণে আমাদের কি হয়, তখন লস তো হয়ই, আর আমরা লসে আমাদের শেয়ারকে বিক্রিও করে দিই, আর সাথে সাথে হয়ে থাকে আমাদের আফসোস। কেননা আমরা 100 টাকায় কিনে কেন আমরা 150 টাকাতে এখানে এক্সিট করে যাইনি আমাদের প্রফিট বুক করে, যে কারণে আমাদের কিন্তু আফসোস হয়। তো গাইস, সেই কথা ভেবে আমি আজকে এই ভিডিওটিতে কথা বলবো যে কিভাবে আমরা বুঝবো যে আমরা একটা শেয়ারকে কিনে কোথায় আমরা প্রপার এক্সিট করতে পারি, আমাদের প্রফিট নিয়ে আমরা ঘরে যেতে পারি। যে জন্য আমাদেরকে জানতে হবে কিছু পয়েন্টস আর কিছু স্ট্র্যাটেজি। তো আমি কি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বেসিক পয়েন্ট যেটা অবশ্যই মাথায় রাখতেই হবে, আর পাশাপাশি কিছু ফান্ডামেন্টালস পয়েন্ট, আর পাশাপাশি কিছু টেকনিক্যালস পয়েন্ট। তো এই তিনটে বেসিক পয়েন্ট, ফান্ডামেন্টালস পয়েন্ট অ্যান্ড টেকনিক্যালস পয়েন্টের বেসিসে আমরা কিন্তু বুঝতে পারবো যে কিভাবে আমরা একটি শেয়ারকে কিনে কখন একটা প্রপার জায়গাতে গিয়ে প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবো। ওকে, তাহলে কি হবে, আপনাদের কিন্তু আর লস হবে না বা প্রফিট কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে না। সো যার জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, তাই আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণে এখন সময় রয়েছে তাহলেই ভিডিওটি দেখুন, নইলে সেভ টু ওয়াচ লেটারে অ্যাড করে পরে দেখে নেবেন। তো যারা এখন দেখবেন আমি তাদের জন্য বলবো যে খাতা পেন নিয়ে বসে যান আর পয়েন্টগুলো কিন্তু নোট করে নিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে সেই পয়েন্টসগুলি কি কি আর কোন কোন স্ট্র্যাটেজি মেনে আমরা আমাদের প্রপার টার্গেট নিয়ে কিন্তু বেরোতে পারবো বাজার থেকে। সো তার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে আজকেই নতুন, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। সো গাইস, আমরা প্রথমে জেনে নেব যে হোয়াট ইজ প্রফিট বুকিং অ্যান্ড হোয়াই ইটস ইম্পর্টেন্ট। যে এই যে প্রফিট বুকিংয়ের কথা আমরা বলছি সেটা আসলে কি, আর সেটা কেনই বা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমরা যদি প্রফিটটাকে ঠিক সময়ে বুক না করি, মানে না নেই, তাহলে কিন্তু আমাদের লস হতে পারে, আর যে প্রফিটটা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সেজন্য কিন্তু প্রফিট বুক করাটা খুবই দরকার। তো প্রফিট বুকিং মানে কি, যে আপনি কোনো একটি শেয়ারকে 100 টাকায় বাই করলেন, সেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ওপর দিকেই গেল আর গেল 140 টাকা অবধি। মানে কি, আপনি এখানে 40 টাকা করে এক একটা শেয়ারে প্রফিট দেখতে পাচ্ছেন। তো এই যে আপনি যদি প্রফিটটাকে বুক না করেন, মানে কি, আপনি যদি এখানে সেল না করে দেন শেয়ারটাকে, আপনি এখানে বাই করেছিলেন, তো আপনি যদি এখানে সেল যদি না করেন, তাহলে কোনো কারণবশত শেয়ারটা যদি নিচের দিকে আসে, তাহলে যে 40 টাকা আপনি বুক করতে পারছিলেন, প্রফিট হিসেবে বাড়ি নিয়ে যেতে পারছিলেন যে রিটার্নটা, সেটা কিন্তু পাবেন না, আপনার হাত থেকে এক্সিট করে যাবে। যে কারণে একটা শেয়ারকে প্রপার জায়গাতে বাই করে প্রপার জায়গাতে সেল করে যে আমরা প্রফিট কামাই, সেটাকেই বলে থাকি প্রফিট বুকিং। মানে যে প্রফিট আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বুক করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রফিট বুকিং। এবারে আমরা যেটা প্রথমে জানবো যে হোয়াট কাইন্ড অফ ইনভেস্টার্স ইউ আর, অর্থাৎ আপনি যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছেন, তো আপনি কেমন টাইপের ইনভেস্টার, কেন আপনি শেয়ার বাজারে সেই শেয়ারটিকে কিনছেন। যেমন ইনভেস্টারের যদি আমরা কথা বলি, আমরা তো সবাই জানি যে ইনভেস্টমেন্ট আমাদের লং টার্ম হতে পারে, অর্থাৎ একদম দীর্ঘ সময়ের জন্য হতে পারে। মানে সেটা আমরা 10 ইয়ার্স বলতে পারি, অর্থাৎ 10 বছরের জন্য যদি কেউ ইনভেস্টমেন্ট করে। তারপরে হয়ে থাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেটা লং টার্মের মতো অত দীর্ঘ সময়ের জন্য নয়, সেটা হতে পারে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য। ওকে, আর এর পাশাপাশি আমরা মিড টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি, আর তার সঙ্গে সঙ্গে যেটা আমরা
খুবই 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 করে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড। ওকে, অর্থাৎ এখানে আমরা সুইং ট্রেডার হিসেবেও কাজ করতে পারি, মানে কয়েক সপ্তাহ থেকে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ অবধি। তো প্রথমেই যেহেতু আমরা লং টার্মের কথা বলছি, তাই লং টার্মে আমরা কিভাবে বুঝবো যে কখন একটা শেয়ারকে বিক্রি করব। দেখুন, লং টার্ম মানে আমরা দেখছি 10 বছরের জন্য। তাই এখানে শেয়ার যদি হঠাৎ করে আপ সাইডে যেতে যেতে ডাউন সাইডে নামতে থাকে, তাহলে সেখানে ঘাবড়ে গিয়ে সেল করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেননা আমরা সেখানে ইনভেস্টমেন্টই এই মেন্টালিটি নিয়ে করেছিলাম, এই থটস নিয়েই করেছিলাম যে আমরা 2025-এ ইনভেস্টমেন্ট করছি, সেটা আমরা 2030-35 সাল অবধি গিয়ে দেখব যে কীরকম রিটার্ন দিল, তার জন্য ভালো কোম্পানি হওয়াটা খুবই দরকার। ঠিক আছে, তাই এখানে আমরা কিন্তু একদমই কোথায় সেল করব সেসব নিয়ে একদমই চিন্তা করব না, কেননা আমরা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছি। ওকে, তো তারপরে আমরা সুইং ট্রেডিংটা ক্লিয়ার করে নিই যে সুইং ট্রেডিংয়ের জন্য আমরা কি করি না, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহর মতো কিন্তু হোল্ড করে থাকি। তো যার জন্য আমরা কিন্তু প্রপার একটা স্টপ লস অ্যান্ড প্রপার টার্গেট মেনটেন করে চলি। ওকে, অর্থাৎ কি সুইং ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু আমরা প্রপার স্ট্র্যাটেজি মেনে চলি। সেটা হচ্ছে যে ধরুন আমাদের এখানে লস অ্যান্ড প্রফিট, ওকে, লস অ্যান্ড প্রফিটের রেশিও আমরা 1:2 করে চলি মিনিমাম। অর্থাৎ আপনি যদি মার্কেটকে 10 পয়েন্ট দিতে পারেন, মার্কেটের থেকে আপনি 20 পয়েন্টস অবশ্যই নেবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সুইং ট্রেডিংয়ের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। তো যার কারণে এখানে আমার তো মনে হয় না যে কারুর কোথাও বুঝতে অসুবিধা হবে, বিকজ সুইং ট্রেডিং নেওয়ার সময় আমরা ধরেই নিচ্ছি যে আপনি কোনো শেয়ারকে 200 টাকায় বাই করেছিলেন। ঠিক আছে, 200 টাকাতে আপনি বাই করে চলছেন। কেন চলছেন? সো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি পেয়েছেন, তাই আপনি 200 টাকায় কিনেছেন। এবারে 200 টাকা থেকে আপনি চাইছেন যে শেয়ারটা উপরের দিকে যাবে, বাট শেয়ারটা যদি ওপরের দিকে না গিয়ে শেয়ারটা নিচের দিকে নামতে শুরু করে, তাহলে আপনি কোথায় লস বুক করবেন? কেননা সুইং ট্রেডিং আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন না, তাই লস আপনাকে বুক করতে হবে। ওকে, ট্রেডিং যেহেতু আমি কথা বলছি, ওকে, তাই এখানে আমরা ধরে চলছি যে আপনি 20 টাকা অবধি লস নিতে পারবেন। ঠিক আছে, আপনি 20 টাকা অবধি লস নিতে পারবেন, মানে কি 180 টাকায় যখন আপনার এই শেয়ারটা পড়তে পড়তে আসবে, আপনি 180 টাকাতে কি করবেন? লস বুক করে বেরিয়ে চলে যাবেন। ঠিক তেমনই আপনি টার্গেট কততে নেবেন এটা জানার জন্য কোনো ইউটিউবের রেকমেন্ডেশন বা নিউজ চ্যানেলে টিপসের প্রয়োজন আপনার হবে না, কেননা আপনি প্রথমেই জানবেন যে আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কত, 1:2। অর্থাৎ আপনি যদি 1 টাকা নেন, মার্কেটকে যদি 1 টাকা দেন, মার্কেটের কাছ থেকে আপনি নেবেন 2 টাকা, তাহলে 20 টাকা মার্কেটকে দিলে মার্কেটের থেকে কত নেবেন আপনি? 20-র দ্বিগুণ নেবেন, মানে 40 টাকা। মানে আপনার শেয়ারটা যদি 240 টাকাতে চলে আসে, তখন কিন্তু প্রপার এখানে আপনি টার্গেট বুক করতে পারেন। ঠিক আছে, মানে আপনি এখানে প্রফিট বুক করতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য। কোন বেসিসে? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর বেসিসে, যেটা 1:2। ঠিক আছে, এইভাবে তাহলে কি আমরা সুইং ট্রেডিং থেকে কিন্তু প্রফিট বুক করতে পারি প্রপার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করে 1:2 এইভাবে। অর্থাৎ 1 টাকা মার্কেটকে দিলে তার দ্বিগুণ আমরা মার্কেটের থেকে নেবই নেব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা প্রফিটেবল হতে পারবো এই সুইং ট্রেডিং থেকে। তো এরপরে আমরা জানবো সব থেকে ইম্পর্টেন্ট শর্ট টার্মের জন্য, বিকজ আমরা শেয়ার বাজারে এই কারণেই আসি যে আমরা আজকে এন্টার করলাম কোনো একটা স্টককে বাই করলাম, তাহলে সেটা যদি আমরা দেখি যে 5 দিনের মাথায় বা 10 দিনের মাথায় একটা ভালো মুভ দিয়ে দিল, তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো যে সেখান থেকে আমাদের প্রফিট বুক করে নেওয়া দরকার? তো সেটার জন্য আমাদেরকে এবারে জানতে হবে কিছু বেসিক পয়েন্ট অ্যান্ড ফান্ডামেন্টালস পয়েন্ট অ্যান্ড টেকনিক্যাল পয়েন্ট। তো সেগুলো আমরা একটা একটা করে ডিটেলসে ডিসকাস করব। তারপরে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেয়ার বাজারের চার্টে গিয়ে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে সেই ইন্ডিকেটরগুলি প্র্যাকটিক্যালি আমরা ইউজ করে প্রফিট বুক করতে পারি। সো গাইজ, এবারে আমরা জানবো যে শর্ট টার্মের জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারি। তো যার জন্য আমরা বেসিক পয়েন্ট ক্লিয়ারটা করে নিই, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি 1। প্রথম স্ট্র্যাটেজিতে আমরা কি দেখব না, আমরা যে শেয়ারকে কিনবো সেটা কিন্তু টার্গেট বেসড রিটার্নস অনুযায়ী কিনবো। অর্থাৎ টার্গেট বেসড রিটার্নসটা কি? দেখুন, যারা যারা এখানে রয়েছেন যে এফডিতে ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ পোস্ট অফিস বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট করে থাকেন, তারা তো জানেন যে এফডি থেকে আমরা কত রিটার্ন পাই। এফডি থেকে আমরা
6% বা 7% করে রিটার্ন আমরা পেয়ে থাকি, ঠিক আছে, 6 to 7% আমরা লিখে নিচ্ছি। তাহলে যারা এই যে এফডি রিটার্নটা পেয়েও খুশি থাকেন, তারা যদি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছেন এবং আপনাদের কেনা শেয়ারটি আপনাদেরকে রিটার্ন দিয়ে দিল এর দ্বিগুণ, অর্থাৎ আমরা 15% মেনে চলছি, ঠিক আছে, 15% 20% যদি রিটার্ন দিয়ে দেয়, এটা কি টার্গেট একটা বেস্ট রিটার্ন হয়ে যাচ্ছে। মানে আপনি এফডি থেকে পাবেন 6-7%, তার যদি দ্বিগুণ রিটার্ন পেয়ে যান, অর্থাৎ 12%, 14%, 15%, 20%, এরকম যদি রিটার্নটা আপনারা পেয়ে যাচ্ছেন শর্ট টার্মে, তাহলে আমি তো বলবো সেখানে আর কোনো ইমোশন না লাগিয়ে, কোনো আর মানে লোভ না রেখে, অর্থাৎ কি আরও উপরে যেতে পারে, 40% রিটার্ন দিতে পারে, 50%, 100% দিতেই পারে, কিন্তু সেখানে যদি আপনারা যেতে হয় তাহলে কিন্তু অনেক সময় লসও হয়ে যাবে। তাই আমি তো বলবো যারা এফডির মতো রিটার্ন পেলেও খুশি থাকেন, তাদের এফডির তুলনায় যদি দ্বিগুণ রিটার্ন পেয়ে যান একটি স্টক থেকে, তাহলে কিন্তু বেরিয়ে যাওয়াটা অনেক বেটার এবং সেই রিটার্নটা আপনি এনজয় করুন। ওকে, আপনি অন্য কোনো স্টকে শিফট করে যান, সেখান থেকে আগেন আপনি এফডি থেকে দ্বিগুণ রিটার্ন নিয়ে আপনি টার্গেট বুক করে খুশি থাকুন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি টার্গেট বেসড রিটার্নস, অর্থাৎ এফডির যদি দ্বিগুণ আমরা রিটার্ন পেয়ে যাই, 2x যদি রিটার্ন আমরা পেয়ে যাই এফডির তুলনায়, তাহলে কিন্তু আমরা সেখানে প্রফিট বুক করে নিতে পারি উইথাউট এনি ইমোশনস। ওকে, এবারে স্ট্র্যাটেজি 2 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াই ইউ বট, যে আপনি যে শেয়ারটিকে প্রফিট বুক করতে চাইছেন তাহলে সেটাকে কেন কিনেছিলেন। যদি আপনি এটা জেনে যান বা আপনার মনে থাকে যে আপনি যেদিন কিনেছিলেন কেন কিনেছিলেন, অর্থাৎ এবিসি একটি স্টক ছিল, ঠিক আছে, এবিসি লিমিটেডের স্টকে তখন দাম চলছিল আমরা ধরে নিচ্ছি 250 টাকা, তাহলে আপনি কেন কিনেছিলেন, যে আপনি ভেবেছিলেন 250 টাকাটার যদি আমরা মোটামুটি 15% রিটার্ন পাই, ঠিক আছে, বা যদি 250 টাকাটা 300 টাকায় চলে যায়, তাহলে আপনি বলেছিলেন কি আমার 50 টাকা প্রফিট হয়ে যাবে, আপনি 10টা কিনে রেখেছেন, 500 টাকা আপনার প্রফিট হয়ে গেল, আপনি আর ওখানে কোনো কিছু মাথা না লাগিয়ে সিম্পল প্রফিট বুক করে নিন, এটাই কিন্তু আপনার জন্য বেটার হবে। কেননা যদি 300 টাকা থেকে আগেন 250 টাকাতেই চলে আসেন না, তখন আপনি আবারও কিন্তু আফসোসই করবেন যে কেন আপনি 50 টাকা বুক করলেন না। যে কারণে সবসময় মাথায় রাখবেন, যেদিন আপনি শেয়ারটা কিনছেন সেদিনই আপনাকে কিন্তু ডিসাইড করে নিতে হবে যে আপনি কত টাকায় গেলে বা কত রিটার্নে গেলে আপনি এক্সিট করে যাবেন। ওকে, এরকমটা করলে কি আপনি একজন ডিসিপ্লিন ইনভেস্টর হয়ে উঠবেন এবং পরবর্তীতে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন না, তখন কিন্তু আপনার আরও বেশি সুবিধা হবে যে আপনার এত টাকায় গেলে বা এত রিটার্ন পেলে আপনি এক্সিট করে যাবেন, ঠিক আছে। তো এই দুটো বেসিক পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এফডির তুলনায় যদি আমরা দ্বিগুণ পেয়ে যাই, ওকে, তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর 2 নম্বর হচ্ছে কি না, কেন আপনি কিনেছিলেন, তো সেই দিনটার কথা মাথায় রেখে আপনাকে প্রফিট বুক করে নিতে হবে। তো এর পাশাপাশি এবারে আমরা জানবো কিছু ফান্ডামেন্টাল পয়েন্টস, যেগুলো কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে এবারে শেয়ারটি কিন্তু নিচে যেতে পারে, তাই আমাদেরকে এক্সিট করে যেতে হবে প্রফিট বুক করে। তাহলে সেই পয়েন্টগুলো আমরা ডিসকাস করে নিই। প্রথম পয়েন্ট, ভ্যালুয়েশন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, কেননা কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী আমরা বুঝবো যে সেই কোম্পানিটির আপসাইডে যাওয়ার পোটেন্সিয়ালিটি কতটা, আর সেই কোম্পানিটি যদি ওভার ভ্যালুড হয়ে যায় তাহলে কি সেখান থেকে সবাই প্রফিট বুক করবে। বিকজ দেখুন, কোনো একটি স্টক 100 টাকায় চলছিল এবং 100 টাকা থেকে চলতে কোম্পানিটি 300 টাকায় চলে এসেছে, তাহলে কি আপনি বুঝতে পারছেন সবাই বাই করতে কোম্পানিটিকে 100 থেকে 300 টাকায় নিয়ে চলে গেছে। তাই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেটা কি দেখে বুঝবেন, সেটা আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় পি রেশিও দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। তো পি রেশিও বাদেও অনেক কিছু জিনিস এরকম আছে যেগুলো দেখে আমরা ভ্যালুয়েশন বুঝতে পারি। সো তার জন্য আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে। তো আমি আই বাটনে দিয়ে দেবো, যেখানে আমি ডিসকাস করে রেখেছি যে এই পি কী হয়, ইন্ডাস্ট্রি পি আর স্টকের পি কীভাবে আমরা কম্পেয়ার করতে পারি, কীভাবে বুঝতে পারি ভ্যালুয়েশন কোম্পানির বেশি হয়ে গেছে, ওভার ভ্যালুড হয়ে গেছে কোম্পানি, তাহলে সেই ভিডিও কিন্তু দেখে নেবেন। তো কথা হচ্ছে এটাই যে কোম্পানি যখন ওভার ভ্যালুড হয়ে যাবে
তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানিটি কিন্তু এবারে নিচের দিকে আসতে পারে প্রফিট বুকিংয়ের জন্য। বিকজ যারা 100 টাকায় কিনেছে, যারা 120 টাকায় কিনেছে, যারা 200 টাকায় কিনেছে, সবাই তো প্রফিটে আছে, তাই না? তাহলে কি এবারে কিন্তু কোম্পানিটিতে সবাই প্রফিট বুক করবে, তাদের প্রফিটটাকে বাড়ি নিয়ে আসবে। তাই কোম্পানিটিতে সেলার অনেক বেশি বেড়ে যাবে এই জায়গাটাতে, তাই মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসবে। তাই আপনাকেও কিন্তু বুঝতে হবে যে কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী কোম্পানিটি ওভার ভ্যালুড হয়ে গেছে, তো সেখান থেকে প্রফিট বুক করাটাই বেটার অপশন। ওকে, তো আমি দেখাবো যে কীভাবে ভ্যালুয়েশন আমরা চেক করব আর বুঝতে পারবো কোম্পানিটি ওভার ভ্যালুড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা চেক করব। অর্থাৎ কোম্পানিটি যে রেভিনিউ জেনারেট করছে এবং কোম্পানিটি যে সেল করছে তাদের প্রোডাক্ট, তো সেই অনুযায়ী কোম্পানিটি কি প্রফিটে রয়েছে নাকি লসে রয়েছে তার স্টেটমেন্ট আমরা চেক করব। তো সেটাও কিভাবে করব আমি দেখাবো। নাম্বার 3 পয়েন্টস হচ্ছে রিসেন্ট কোয়ার্টার রেজাল্ট, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে যে রেজাল্ট কোম্পানি পাবলিশ করেছে সেটা কি পজিটিভে রয়েছে নাকি নেগেটিভে রয়েছে। যদি পজিটিভে থাকে তাহলে ভালো কথা, আপনি আর একটু হোল্ড করতে পারেন। আর যদি নেগেটিভ সাইডে রয়েছে, অর্থাৎ কি কোম্পানির কোয়ার্টার রেজাল্ট, রিসেন্ট বা লাস্ট কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালো অতটাও নয়, কোম্পানি নেগেটিভে রান করছে, দেন আই থিঙ্ক ইউ শুড এক্সিট। ওকে, আপনার এক্সিট করাটাই উচিত সেই কোম্পানির শেয়ার থেকে। নাম্বার 4 হচ্ছে এনি নেগেটিভ নিউজ অন দিস প্রপার স্টক, অর্থাৎ আপনি যে স্টকটিকে বাই করেছেন সেই স্টকটির ওপরে কোনো কি নেগেটিভ নিউজ এসেছে। যদি নেগেটিভ নিউজ এসেছে তাহলে শর্ট টার্মে কিন্তু সেই নিউজ আপনার কোম্পানিটির ওপরে অনেক বেশি এফেক্ট করতে পারে, ফেলতে পারে। তাই আপনাকে সেখান থেকে প্রফিট বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমি কিন্তু এই পয়েন্টগুলো বলছি শুধুমাত্র শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্যই বলছি, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু নয়। কেননা লং টার্মে আমরা কিন্তু ভালো ভালো কোম্পানির শেয়ারকে কিনে রাখবো এবং যদি কোনো কোম্পানির ওভার ভ্যালু হয়ে যায় তাহলে দেখতে পাবো শর্ট টার্মে কোম্পানিটি নিচে আসছে, কিন্তু লং টার্মে আবার কোম্পানিটি ওপরেই যাবে, কেননা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো এই সমস্ত পয়েন্টগুলি শুধুমাত্র শর্ট টার্ম ইনভেস্টারদের জন্যই। তো এবারে আমরা ফান্ডামেন্টালস চেক করার পাশাপাশি কিছু টেকনিক্যাল পয়েন্টসও চেক করে নেব। সেগুলো আমরা দেখে নিই যে কী কী টেকনিক্যাল পয়েন্টস বা টেকনিক্যাল ইন্ডিকেটার্সগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোম্পানি শেয়ারটি নিচে যেতে পারে, আমাদেরকে প্রফিট বুক করাটা দরকার। তাহলে এবারে টেকনিক্যালসের মধ্যে আমরা প্রথমে দেখব টেকনিক্যাল চার্ট প্যাটার্নস। আমরা জানি শেয়ার বাজারে কিন্তু হিউজ প্যাটার্নস রয়েছে। তো আমরা যদি প্রত্যেকটা প্যাটার্নসকে অবজার্ভ করতে যাই তাহলে কিন্তু অনেক কনফিউশনে পড়ে যাব। যে জন্য আমি আপনাদের সুবিধার্থে এমন কিছু প্যাটার্নস বলে দিচ্ছি যেগুলো কিন্তু খুবই স্ট্রং ইন্ডিকেট আমাদেরকে করে থাকে শেয়ারটা নিচে যেতে পারে। যেমন তাদের মধ্যে আমরা দেখব প্রথমে এম প্যাটার্ন, অর্থাৎ মার্কেটে যদি আমরা এম এর মতো কিছু প্যাটার্ন দেখতে পাই, এরকম প্যাটার্ন বা এইভাবেও হতে পারে, তাহলে আমরা বুঝবো সেখান থেকে আমাদেরকে শেয়ারকে সেল করে দিতে হবে। কেননা শেয়ার যদি সেল না করি তাহলে কিন্তু শেয়ারটা নিচের দিকে যেতে পারে। তো এম প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। এর পাশাপাশি আমরা দেখব কি ইভিনিং স্টার বা শুটিং স্টার যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, ইভিনিং স্টার প্যাটার্ন আমরা দেখব। অর্থাৎ এইভাবে আমাদের প্যাটার্নটা তৈরি হবে, ঠিক আছে, একদম আপ ট্রেন্ডে গিয়ে তৈরি হবে। এরকম যদি কোনো প্যাটার্ন দেখতে পাই আমরা তাহলে কিন্তু এখান থেকে এক্সিট করে যাব, কেননা সেটা ইন্ডিকেট করে নিচের দিকে শেয়ারটা যেতে পারে। ওকে, আর এর পাশাপাশি আমরা আরও একটা প্যাটার্ন দেখব, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার মানে কি দেখুন, এটা হচ্ছে হেড, এই দুটো হচ্ছে আমার শোল্ডার, রাইট। তাহলে কি এরকম যদি আমরা একটা প্যাটার্ন দেখতে পাই, মানে হচ্ছে আমরা আপ ট্রেন্ডে যাচ্ছে শেয়ারটা, এরকম করে গেল, আবার নিচে এলো, আবার যদি উপরে যায় আবার নিচে যায়, আবার উপরে আবার নিচে। তাহলে এই যে আমরা এই দুটোকে শোল্ডার বলছি আর এটাকে আমরা হেড বলছি। তাহলে এরকম যদি প্যাটার্ন আমরা দেখতে পাই আমাদের কেনা শেয়ারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব, নইলে কিন্তু আরও শেয়ারটা নিচের দিকে চলে যেতে পারে, তখন কিন্তু আমাদের হাত থেকে প্রফিটটাই বেরিয়ে যাবে। তো এবারে আমাদের প্যাটার্নস দেখার পাশাপাশি যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটার্স। এখানে আমি ইন্ডিকেটার্স লিখে রাখছি। ইন্ডিকেটার্সের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে MACD, মানে মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স ইন্ডিকেটার। ওকে, তো MACD ইন্ডিকেটার আমাদেরকে কিন্তু বলে দেবে যে কখন আমাদের শেয়ারকে বাই করা উচিত আর কখন আমাদের শেয়ারকে সেল করা উচিত। আর পাশাপাশি আমরা দেখব RSI,
মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটারও আমাদেরকে বলে দেয় কখন সেই শেয়ারটি ওভারবট জোনে চলে গেছে। যদি ওভারবট জোনে চলে যায় আমরা জানবো কি না কোম্পানিটি ওভার ভ্যালুড হয়ে গেছে, অনেকেই কিনে নিয়েছে এবং কিন্তু প্রফিট বুক আসতে পারে, তা আমাদেরকে এক্সিট করে যেতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ খুবই ইম্পর্টেন্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বিকজ শেয়ার বাজারের পুরোপুরি প্রাইস কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরেই ভিত্তি করে চলে, অর্থাৎ এইভাবে ওপরে যায়, এখানে রেজিস্ট্যান্স ফেস করে, আবারও কিন্তু শেয়ারটা নিচের দিকে আসে। তো যখন রেজিস্ট্যান্সের কাছে থাকবে তখন কিন্তু আমাদেরকে প্রফিট বুক করাটা দরকার। তো এই যে পুরোপুরি ইন্ডিকেটর প্যাটার্নস, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সেও আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, আর আই বাটনে তো দিয়ে দেবই, অবশ্যই দেখে নেবেন, তাহলে কি এই সমস্ত জিনিসগুলো আরও ইজিলি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি সিম্পলভাবে এই 3-4টে পয়েন্টকে ডেস্কটপ স্ক্রিনে গিয়ে আপনাদের সঙ্গে বুঝিয়ে দিই। তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে বুঝে নিই কীভাবে আমরা ইউজ করব চার্টের ওপর। তাহলে এবারে আমরা দেখব যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টালস দিয়ে কিভাবে আমরা শেয়ারে প্রফিট বুক করতে পারি। প্রথম হচ্ছে যে কোম্পানির ভ্যালুয়েশন। আমরা জানি যে যে সমস্ত কোম্পানির নিজস্ব স্টক পি তার ইন্ডাস্ট্রি পির তুলনায় বেশি থাকে, তাহলে সেই সমস্ত কোম্পানি ওভার ভ্যালুড কোম্পানি। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি ফর অ্যান এক্সাম্পল টাটা এলএক্সি লিমিটেডের ইন্ডাস্ট্রি পি হচ্ছে 30-এর নিচে রয়েছে, আর যার স্টক পি রয়েছে 50-এর ওপরে। মানে কি ইন্ডাস্ট্রি পির তুলনায় নিজস্ব স্টক পি বেশি রয়েছে, মানে ওভার ভ্যালুড রয়েছে। তো এই সমস্ত কোম্পানি থেকে আপনি যত প্রফিটেই রয়েছেন এক্সিট করে যান। আবার যখন স্টক পি নিচের দিকে নামতে নামতে তার ইন্ডাস্ট্রি পির কাছাকাছি আসবে, একটা ফেয়ার ভ্যালুয়েশনে আসবে, তখন কিন্তু আমরা কিনতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস। তাহলে এখানে আমরা এক্সাম্পলের জন্য ইয়েস ব্যাংকের কথা বলছি, তো যার মার্চ মাসে 2025-এর লাস্ট সময়ে দেখতে পাচ্ছি নেগেটিভে রয়েছে তার প্রফিট। মানে কি নেগেটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে শেয়ারে, তাই আমাদেরকে যত প্রফিটে রয়েছি সেখান থেকে এক্সিট করে যাওয়াটাই দরকার। অর্থাৎ আপনি যে কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন সেখানে যদি এগুলো প্লাসে প্লাসে দেখতে পাচ্ছেন খুবই ভালো কথা, বাট রিসেন্টে যদি নেগেটিভে দেখতে পাচ্ছেন সেখান থেকে এক্সিট করে যান প্রফিট বুক করে। আবার যখন অ্যাগেন পরবর্তীতে পজিটিভে দেখতে পাবেন তখন আপনি কেনার কথা ভাবতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। লাস্টে হচ্ছে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট। তো দেখুন এখানে আগেন আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার রেজাল্ট রয়েছে ইয়েস ব্যাংকের আগেন নেগেটিভ সাইডে মার্চ মাসে 2025-এর। মানে কি এগুলো যদি আপনার প্লাসে থাকে ভালো কথা, বাট এটা যদি লাস্টে নেগেটিভে চলে এসছে তাহলে কিন্তু প্রফিট বুক করে নিন। তো এইভাবে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ব্যাপারগুলোকে চেক করে নেব। ওকে, তো এর পাশাপাশি আমরা টেকনিক্যাল যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে প্রথমে প্রাইস অ্যাকশন প্যাটার্ন। মানে যখন আমরা এম দেখতে পাবো, বা আমরা যদি কোথাও শুটিং স্টার ইভিনিং স্টার দেখতে পাই, বা আমরা যদি কোথাও হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাই, তখন কিন্তু এক্সিট করে যাব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এম প্যাটার্ন হয়েছে, আমরা এখানে প্রফিট বুক করে নেব। আমরা যদি আগে এক্সাম্পল দেখে নিই তাহলে দেখুন, যদি আগের এক্সাম্পলের কথা বলি তাহলে এম প্যাটার্ন আমরা কোথায় দেখতে পাচ্ছি, এখানে একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে একটা এম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি এই জায়গাগুলোতে কিনেছিলেন আপনি এখানে এম প্যাটার্ন দেখে এক্সিট করে যান বা প্রফিট বুক করে নিন। আগেন এখানে আমরা একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখুন যখনই এম প্যাটার্ন হচ্ছে মার্কেট কিন্তু নিচের সাইডেই চলে আসছে। ঠিক আছে, মানে কি এম প্যাটার্ন আমাদেরকে ইন্ডিকেট করছে আপনি এখানে প্রফিট বুক করে নিন, ব্যাস আর কিচ্ছু না। এইভাবে কিন্তু আপনি এম প্যাটার্ন দিয়ে কাজ করতে পারেন। বা যখন আপনি দেখতে পারবেন যে মার্কেটে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে, এরকম কোনো প্যাটার্ন পাচ্ছেন তখনও এক্সিট করে যাবেন। ঠিক আছে, তো এই সমস্ত প্যাটার্ন দিয়ে আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা টেকনিক্যাল ইন্ডিকেটার্সের ব্যাপারে কথা বলবো। প্রথম হচ্ছে এমএসিডি। এমএসিডিতে আমরা কিভাবে বুঝতে পারবো, দেখুন এমএসিডিকে আমরা প্রথমে এনাবেল করে নেব, আর এরকম নিচের দিকে লাইন পেয়ে যাচ্ছি। তাহলে এমএসিডি আমাদেরকে কি বলছে, এই জায়গাটাতে লক্ষ্য করুন, আপনি যদি এই সমস্ত জায়গাতে বাই করেছেন, কেননা এখানে বাইং সিগন্যাল পেয়েছেন, তাহলে এই যে আপনি সেলিং সিগন্যাল পাচ্ছেন ওপর থেকে নিচের দিকে ক্রস করছে, আপনি এই সমস্ত জায়গাগুলোতে প্রফিট বুক করে নিন। এই যে আপনি এতটা প্রফিট ক্যাপচার করতে পারলেন সেটাই আপনি বাড়ি নিয়ে আসুন। ঠিক আছে, দেখুন এখানে যদি আপনি আবারও কিনেছেন তাহলে আগেন এখানে আপনাকে একবার ইন্ডিকেট করেছে, এই যে একটা সেলিং অপরচুনিটি দিয়েছে, এখানে আপনি বেরিয়ে যান প্রফিট বুক করে। আগেন এখানে দেখুন একটা সেলিং অপরচুনিটি অ্যান্ড মার্কেট নিচের দিকে চলে এসছে। তো এইভাবে আপনাকে সবসময় বুঝতে হবে যখনই এমএসিডি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে সেল করার, আমরা প্রফিট বুক করে নেব। ওকে, তো এর পাশাপাশি আমরা আরএসআইকেও অবশ্যই চেক করে নেব, কেননা আরএসআই আমাদেরকে সবসময় বলে দেয় কোনটা ওভার বট জোনে চলে গেছে আর কোনটা ওভার সোল্ড জোনে চলে গেছে। তো দেখুন এখানে আমরা যখনই আরএসআইকে লক্ষ্য করব আমরা দেখব এরকম কিছু নিচের দিকে লাইন পেয়ে যাব।
তো দেখুন যখনই আমাদেরকে ওভার বট জোনে চলে আসবে না, এই যে 60-70 লেভেলের ওপরে যখন এই লাইনটা চলে আসবে, আমরা বুঝবো এখান থেকে আমাদেরকে প্রফিট বুক করে নিতে হবে। কেননা এখানে এত সবাই কিনেছে না, তাহলে মার্কেট এবার প্রফিট বুকিংয়ের জন্য নিচের দিকে আসতে পারে। দেখুন এই সমস্ত জায়গাতে আমরা যদি লক্ষ্য করি যে আমরা রিসেন্ট ডেজে যদি একদম লাস্টের দিকে লক্ষ্য করি, দেখুন এই জায়গাটাতে কতটা একটা ভালো মুভমেন্ট দিয়েছে। আপনি যদি এখানে ওভার সোল্ড জোনে কিনতেন এবং আপনি এখানে এক্সিট করে যান, কেননা এখানে ওভার বট জোন দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনার প্রফিট বুক করে নেওয়াটাই দরকার। এইভাবে RSI MACD ইন্ডিকেটর দিয়ে আপনারা কাজ করতে পারেন। কিন্তু সবসময় মাথায় রাখবেন বাজারে এমন কোনো ইন্ডিকেটার নেই যেটা আপনাকে 100%ই প্রপার ঠিকঠাক বলে থাকবে। তাই RSI MACD এম প্যাটার্ন এছাড়াও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এগুলোতে আমাদেরকে ফলো সবসময় রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। সো গাইস, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কখন কোন জায়গা থেকে আপনাদের শেয়ারকে বিক্রি করে ভালো মতো প্রফিট বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ইউজফুল লেগে থাকে, নলেজেবল লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর পাশাপাশি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।